আবার আজ এসে গেলাম। আশা করি সবাই ভালো আছো। আজকে জীবের জন্মের দ্বিতীয় ক্লাস শুরু করব। তোমাদের আশা করি মনে আছে, কালকে যে বিষয়বস্তুটা আলোচনা করেছিলাম সেখানে ছিল জীবের জনন কাকে বলে, জননের তাৎপর্য বা প্রয়োজনীয়তা, আর অযৌন জননের বিস্তারিত বিবরণ। আজকে যে অংশটা আলোচনা করব সেটা উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতি। অঙ্গজ জনন পদ্ধতি, প্রসেস অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। প্রথমেই চলে আসি, অঙ্গজ জনন কাকে বলে। অঙ্গজ জনন কিন্তু সবসময় মাথায় রাখবে উদ্ভিদের দেহেই ঘটে থাকে। সংজ্ঞা যদি আমরা দিতে যাই, কাকে বলে যদি আমরা সে বিষয়ে বলতে যাই, তাহলে মোটামুটি এইভাবে বলা যেতে পারে যে জনন পদ্ধতিতে জনিত্রী জীবের অর্থাৎ মাতৃজীবের দেহের কোনো অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা ওই বিচ্ছিন্ন অংশ থেকে অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টির পদ্ধতি। তোমরা খুব সহজেই খেয়াল করে দেখতে পাবে, বাড়িতে যদি টবে লাগানো একটা গোলাপ গাছ বা জবা গাছ থাকে, সেই জবা গাছের অথবা গোলাপ গাছের একটা ম্যাচিওর অর্থাৎ পরিণত ডাল বা শাখা যদি কেটে তোমরা মাটিতে পুঁতে দাও, একটু তীর্যক ভাবে পুঁতে দিতে হবে এবং নিয়মিতভাবে ওই মাটিতে পুঁতে দেওয়া শাখাতে যদি মাটিতে ঠিকমতো জল টল দাও, তাহলে বেশ কিছুদিন পরে দেখবে ওই শাখা থেকে একটা পূর্ণাঙ্গ গাছ তৈরি হয়েছে। জবা গাছের ক্ষেত্রে জবা গাছ তৈরি হবে, যদি গোলাপ গাছের শাখা হয় তার থেকে গোলাপ গাছ তৈরি হবে। আরেকটা খুব সহজে তোমরা নাম শুনেছ, সজনে ডাঁটা। এটা আশা করি সজনে ডাঁটা ব্যাপারটা সকলে বুঝো। এটা একটা ফল, সজনে গাছের ফল। এই সজনে গাছের একটা শাখা কেটে নিয়ে যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, মুন্ডুটা বা ডগাটাকে ছেড়ে দিলে বাকি অংশটা যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, তার থেকেও কিন্তু একটা সজনে গাছ তৈরি হয় বেশ কয়েক মাস পরে। আখ গাছের ক্ষেত্রেও কিন্তু অঙ্গজ জননের মাধ্যমেও বংশ বিস্তার হতে আমরা দেখি। যাই হোক, এই অঙ্গজ জনন কপ্রকার এবং কি কি সেই বিষয়ে একটা ধারণা আজকে তোমাদের আমি দেব। তোমরা এই যে চার্ট আমি এখানে করেছি, চার্টের দিকে তাকিয়ে দেখো। অঙ্গজ জননের দুটো ভাগ, এটা প্রাকৃতিক পদ্ধতিতে উদ্ভিদের দেহে ঘটে থাকে, প্রাকৃতিক অঙ্গজ জনন, আরেকটা কৃত্রিম পদ্ধতিতে ঘটে থাকে, কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে আমি চারটে অংশ দেখাচ্ছি। দেখো, মূল দ্বারা বা মূল দিয়ে, কাণ্ড দিয়ে, পাতা দিয়ে এবং বুলবিল নামক অংশ দিয়ে, এই চার রকমের প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পর্কে তোমাদের একটু ধারণা নিতে হবে। খুব ভালো করে মনে রাখবে, মূল দ্বারা অঙ্গজ জনন, কাণ্ড দ্বারা অঙ্গজ জনন এবং পাতা দ্বারা। বুলবিল নামক অংশ দিয়ে যে অঙ্গজ জনন উদ্ভিদের হয়, এটা আমাদের পাঠ্য তালিকার মধ্যে সেইভাবে খুব একটা নেই, আসে না মাধ্যমিক পরীক্ষাতে। কিন্তু টেস্ট পেপার বা বিভিন্ন কোশ্চেন ব্যাংকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, মাঝে মধ্যে এই বুলবিল কাকে বলে, বুলবিলের গুরুত্ব কি, এমন একটা প্রশ্ন আমরা দেখি। আমার মনে হয় প্রথম তিনটে অংশ তোমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে, তাতে তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রথমেই চলে আসি মূল দিয়ে অঙ্গজ জনন পদ্ধতি। তোমরা পটল বলে গাছ নাম শুনেছো, পটল গাছ, যে পটলটা সবজি হিসেবে ব্যবহার করা হয়। শাকালু নাম শুনেছ,
মিষ্টি আলু বা রাঙালু নাম শুনেছ? এই গাছের মূলে মূলজ মুকুল থাকে। এই যে আমি এখানে যে ছবিটা দেখিয়েছি, এটা একটা মিষ্টি আলু বা রাঙা আলুর ছবি। এই মিষ্টি আলু বা রাঙা আলুর মূলে মূলজ মুকুল থাকে। দেখো এখানে আমি অনেকগুলো মূলজ মুকুল দেখিয়েছি। এই মূলজ মুকুল যুক্ত অংশটাকে যদি কেটে মাটিতে পুঁতে দেওয়া হয়, তাহলে অনুকূল পরিবেশে নির্দিষ্ট ঋতুতে ওই মূলজ মুকুল থেকে অপত্য মিষ্টি আলু গাছ তৈরি হবে। অনুরূপভাবে পটল এবং শাকালুর ক্ষেত্রে মূলে যে মূলজ মুকুল থাকে, সেই মুকুলযুক্ত অংশ কেটে যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, তার থেকেও কিন্তু গাছ তৈরি হবে। মূল দিয়ে বংশ বিস্তার করে এমন কয়েকটা গাছের নাম যদি জিজ্ঞেস করা হয় কি কি হবে, তাহলে পটল গাছ বলতে পারো, মিষ্টি আলু বা রাঙা আলু বলতে পারো, শাকালু বলতে পারো। এগুলোদের উদাহরণ হবে। এমনকি ডালিয়া ফুল গাছ নাম শুনেছ, এই ডালিয়াও কিন্তু মূল দিয়ে বংশ বিস্তার করতে পারে। নেক্সট চলে আসি কাণ্ড দিয়ে উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজনন পদ্ধতি। তোমরা মৃদগত কাণ্ড বলে নামটা কোন এক সময় শুনেছ, যেমন গোল আলু, আদা, পেঁয়াজ, ওল, রসুন। এই কাণ্ডগুলোকে বলা হয় মৃদগত কাণ্ড। এই কাণ্ডগুলো মাটির নিচে অবস্থান করে এবং এরা খাদ্য সঞ্চয় করে রেখে দেয়। এই কাণ্ডে কাণ্ডজ মুকুল থাকে। ওই কাণ্ডজ মুকুল যুক্ত অংশ যদি টুকরো টুকরো করে কেটে নির্দিষ্ট ঋতুতে আমরা মাটিতে পুঁতে দিই, তাহলে তার থেকে অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত গাছ তৈরি হয়। নেক্সট চলে যাই পাতা দিয়ে। পাতা দিয়ে উদ্ভিদের যে অঙ্গজনন, সেটা করানোর আগে আরেকটু পূর্বের জায়গায় ফিরে যায় কাণ্ড দ্বারা। এখানে দেখো একটা আমি ছবি এঁকেছি, এটা কচুরিপানা উদ্ভিদের ছবি। এই কচুরিপানা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ডের একটি উদাহরণ। এই কচুরিপানা নামক উদ্ভিদের বেটে পর্বমধ্যযুক্ত অংশকে খর্বধাবক বলা হয়। এটা হচ্ছে খর্বধাবক বা অফসেট বলা হয়। এই খর্বধাবক অংশের মাধ্যমে কচুরিপানা নামক উদ্ভিদেরা, জলজ উদ্ভিদ, তোমার ডোবা বা বদ্ধ জলাশয়, পুকুর, এমন জায়গাতে প্রচুর কচুরিপানা দেখতে পাও। এই কচুরিপানা অর্ধবায়বীয় কাণ্ডের মধ্যে যেটা খর্বধাবক, তার মাধ্যমে কিন্তু বংশ বিস্তার করে। এছাড়াও অর্ধবায়বীয় কাণ্ডের মধ্যে চন্দ্রমল্লিকা অথবা থানকুনি অথবা শুষ্নি গাছ, এরাও কিন্তু অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে। এই অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে কিভাবে বংশ বিস্তার হয়, তার বিস্তারিত বিবরণ আমাদের খুব একটা বেশি পড়তে হয় না। বিশেষ করে খর্বধাবকের মাধ্যমে যে অর্ধবায়বীয় কাণ্ড দিয়ে বংশ বিস্তার, সেটা একটু পড়তে হয়। এই খর্বধাবক গুলোকে ইংরেজিতে বলা হয় অফসেট। এবার চলে আসি পাতা দিয়ে বংশ বিস্তার। এখানে আমি একটা পাথরকুচি গাছের পাতার ছবি দেখিয়েছি। তোমরা বিগোনিয়া বলে একটা গাছের নাম শুনে থাকতে পারো, কিন্তু পাথরকুচিটা খুব কমন। এই পাথরকুচি গাছের পাতার কিনারাতে আর বিগোনিয়া গাছের পাতার যেখানে শিরা উপশিরা থাকে, সেখানে অসংখ্য মুকুল থাকে। এই মুকুলগুলোকে পত্রজ মুকুল বলা হয়, লিফ বার্ড। লিফ বার্ড বলে। এই পত্রজ মুকুল যুক্ত অংশ থেকে একই বৈশিষ্ট্যের অপত্য গাছ তৈরি হয়। পাথরকুচি গাছের পাতা পরিণত হলে ওই গাছের পাতাগুলো যেখানে খসে পড়ে, সেখানে খেয়াল করলে দেখা যাবে অনেকগুলো অপত্য পাথরকুচি গাছ তৈরি হয়েছে। অনুরূপভাবে বিগোনিয়া গাছের যে পাতা, সেটাও যদি গাছ থেকে খসে পড়ে মাটিতে, সেই মাটিতে ওই বিগোনিয়া গাছের পাতা থেকে অনেকগুলো
একই বৈশিষ্ট্যযুক্ত বিগুনিয়া গাছ তৈরি হয়। তাহলে পাতা দিয়ে কোন কোন উদ্ভিদের অঙ্গজ জনন হয় সেটা বিষয়ে তোমাদের একটা ধারণা দিতে পেরেছি বলে মনে হয়। এবার চলে আসি বুলবিল, খামালু, চুপড়িয়ালু, এমনকি গ্লোব্বা বলে গাছ আছে। এই খামালু, চুপড়িয়ালু, গ্লোব্বা এই গাছগুলোর কাণ্ড এবং পাতার কক্ষে যে মুকুলগুলো থাকে, এই মুকুলগুলো খাদ্য সঞ্চয় করে, এই সেই মুকুল, আমি একটু ডিপ করে দিচ্ছি, এই মুকুলগুলো খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে ওঠে এবং এই মুকুলগুলো পরিণত হলে গাছ থেকে মাটিতে খসে পড়ে এবং মাইটোসিস কোষ বিভাজন দ্বারা বিভাজিত হয়ে মাতৃ উদ্ভিদের অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। বুলবিল একটু আগে আমি বললাম, বুলবিল দিয়ে কোন প্রশ্ন খুব একটা মাধ্যমিকে আসে না, অনেক লেখকের বইতে থাকতে পারে, সিলেবাসে নেই, তাহলেও আমি বলবো পড়ে রেখে দিও, বেশি জানলে তো কোনো ক্ষতি নেই। বুলবিল কাকে বলে, কোন উদ্ভিদের দেহে দেখা যায়, অথবা বুলবিলের মাধ্যমে কোন কোন উদ্ভিদ অঙ্গজ জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। তিনটে উদ্ভিদের নাম অবশ্যই মাথায় রাখবে। খাম আলু, 2 নম্বরে চুপড়ি আলু, 3 নম্বর গ্লোব্বা। এই গাছগুলো খুব আনকমন, এই গাছগুলোর নাম তোমরা খুব একটা শুনতে পাবে না, অধিকাংশ লেখকের বইতে নামগুলো থাকে। বইটা যদি একটু ভালো করে তোমরা দেখো তাহলে এই নামগুলো অনেক লেখকের বইতে পাবে। আমি যেটা বললাম একটু নোট করে রেখে দেবে। তাহলে প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতির যে ভাগগুলো, আশা করি সেই ভাগগুলো বিষয়ে তোমাদের একটা ধারণা দিতে পেরেছি। এবার কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে চলে যাব। কৃত্রিম অঙ্গজ জননের মধ্যে 5টা ভাগ একটু মাথায় রাখার চেষ্টা করবে। 5টা ভাগ। 1 নম্বর শাখা কলম, 2 নম্বর জোর কলম, 3 নম্বর দাবা কলম, 4 নম্বর গুটি কলম। আরেকটা মাথায় রাখবে, যেটা আমি এখানে এখনো লিখিনি, এখন লিখছি, অনুবিস্তারণ। অনুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন। এই 5টা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি। তার মধ্যে শাখা কলম, জোর কলম, দাবা কলম এবং গুটি কলম, এই 4টের মধ্যে কোন রকমের কোন পরীক্ষাগার প্রয়োজন হয় না, ল্যাবে এগুলো করা হয় না। কিন্তু অনুবিস্তারণ হচ্ছে সব থেকে আধুনিক এবং উন্নততর কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি। এটা পরীক্ষাগারে নির্দিষ্ট কালচার মিডিয়ামে করা হয়। আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই চলে যাই শাখা কলম। কাটিং বলা হয় ইংরেজিতে, কাটিং বা শাখা কলম। এক্ষেত্রে কি করা হয়, কোন একটা গাছের শাখা, এটা মাটি, মনে করা যাক এটা সেই শাখা। একটা পরিণত শাখা গাছ থেকে কেটে নিয়ে তার ডগাটা ছেটে দেওয়া হয়, দিয়ে গোবর সার মাটি ফেলে দেওয়া হয়, দিয়ে এই শাখাটাকে এরপরে মাটিতে পুঁতে দেওয়া হয়।
এটা হচ্ছে মুন্ডু, এটা হচ্ছে পাতাযুক্ত অংশ, এটা হচ্ছে পাতাযুক্ত অংশ। মাটিতে পুঁতে দিলে কিছুদিন পরে দেখা যাবে এর থেকে অপত্য উদ্ভিদ তৈরি হয়েছে। মানে গোবর সার মাটি প্রলেপ দেওয়া হয়। আর শাখাটাকে যখন মাটিতে পুঁতে দেবে তখন একটু তির্যক ভাবে পুঁতে দেবে। তির্যক ভাবে পুঁতে দিলে কি হয়, মাটি থেকে জল শুষে নিয়ে সেই শোষিত জলকে কাণ্ডের উপরের দিকে পৌঁছাতে সুবিধা হয়। একটু তির্যক ভাবে পুঁতে দেওয়া উচিত। আমি ছবিটাতে আবার দেখিয়ে দিচ্ছি। একটু তির্যক ভাবে মাটিতে পুঁতে দেবে। তির্যক ভাবে যদি পুঁতে দাও তাহলে গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে, কেননা তার জল পরিবহনে খুব সুবিধা হবে। এখান থেকে মুকুল অংশ তৈরি হবে। একদম লম্ব ভাবে না করে তির্যক ভাবে পুঁতে দেওয়াই ভালো। নেক্সট চলে যায় জোর কলম। এই শাখা কলমগুলো গোলাপ, জবা, আখ, সজনে এই গাছগুলোতে বেশি করা হয় শাখা কলম। জোর কলম বা গ্রাফটিং এ চলে যায়। জোর কলম বা গ্রাফটিং, এখানে একই প্রজাতির দুটো ভিন্ন বৈশিষ্ট্য যুক্ত গাছের মধ্যে জোর বেঁধে দেওয়া হয়। এর মধ্যে যেটা উন্নত বৈশিষ্ট্যযুক্ত শাখা, উন্নত বৈশিষ্ট্যযুক্ত যে শাখা তাকে বলা হয় সিয়ন, তাকে বলা হয় সিয়ন। উন্নত বৈশিষ্ট্যের যে শাখা তাকে সিয়ন বলা হয়, তাকে সিয়ন বলা হয়। আর অনুন্নত বৈশিষ্ট্যের যে শাখা তাকে স্টক বলা হয়। এখানে টবে লাগানো একটা গাছ, এটা তার সেই শাখাটা, যাকে আমরা স্টক বলে থাকছি। স্টক এবং সিয়ন এই দুটো শাখা জুড়ে দেওয়া হয়। উভয়ের সংযোগ স্থলের ছাল ভালো করে চেঁচে দেওয়া হয় এবং এদের সংযোগ স্থলের কাষ্ঠল অংশ পরস্পরের সংস্পর্শে এনে খুব ভালো করে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখে দেওয়া হয়। বেশ কয়েক সপ্তাহ পরে এই দুটো শাখার ক্যাম্বিয়াম অংশ, ক্যাম্বিয়াম হচ্ছে বিশেষ ধরনের গৌণ ভাজক কলা। ক্যাম্বিয়াম অংশ জুড়ে গেলে তখন এদের প্রয়োজন মতো আমরা এটাকে আলাদা করে দিতে পারি। দিলে টবে লাগানো গাছে শাখাতে নতুন সিয়ন বৈশিষ্ট্যযুক্ত শাখাটা চলে যায়। আবার আমরা অনুরূপভাবে স্টকও কিন্তু কেটে দিয়ে সিয়নের সঙ্গে আনতে পারি। জোর কলমটা খুব উন্নত ধরনের অঙ্গ যোজনন পদ্ধতি। বিশেষ করে গোলাপ গাছে, আম গাছে এটা একটু বেশি করা হয়। তোমরা ওই ফ্লাওয়ার এক্সিবিশনে যদি যাও, সে ফ্লাওয়ার এক্সিবিশনে গেলে একটু খেয়াল করে দেখবে যে বাহারি গোলাপ, একটা গোলাপ গাছে 2-3 রকমের কালারের গোলাপ ফুল ফুটেছে। এটা কি করে সম্ভব? এটা কিন্তু জোর কলমের মাধ্যমে করা হয়। আবার বিভিন্ন উদ্ভিদ এক্সিবিশন বা ফ্লাওয়ার এক্সিবিশনে যে গাছগুলোকে আনা হয়, সেখানেও কিছু জোর কলমের মাধ্যমে তৈরি আম গাছ তোমরা দেখতে পাবে। দেখবে একই আম গাছের মধ্যে 2 রকম বা 3 রকমের আম ফলেছে। এটা কি করে সম্ভব? ল্যাংড়া আম গাছে তো ল্যাংড়া আম ফলবে, হিমসাগর গাছে তো হিমসাগর আম ফলবে। একই টবে লাগানো একটা গাছের মধ্যে 2-3 রকমের আম কি করে সম্ভব? জোর কলমের মাধ্যমে এটা করা হয়। এটা বেশ সময় সাপেক্ষ, কিন্তু এই শৌখিন যারা, এটা কিন্তু ঠিক ওই
খাবো বলে এই জোর কলমের মাধ্যমে আম গাছটা তৈরি করা হয় না। এটা একটু দেখানোর জন্য, দেখতে ভালো লাগে। এই যে বাড়িতে আমরা যে গোলাপ গাছ চাষ করি, ওটা কি আমরা বাড়িতে নর্মালি ওটা দেখে আনন্দ করার জন্য, বাড়ির বাগানের শোভাবর্ধন করার জন্য আমরা চাষ করি। আমরা বিক্রি করে তো পয়সা উপার্জনের জন্য এটা করি না। যারা হর্টিকালচারের মাধ্যমে যারা এগুলো করে, যে সমস্ত চাষিরা, তারা ব্যবসায়িক ভিত্তিতে লাভের জন্য এটা করে থাকে। নেক্সট চলে আসি দাবা পালন। দাবা, এক্ষেত্রে কি করা হবে, বেশিরভাগ ক্ষেত্রে লেবু গাছ এটা বেশি দেখা যায়, লেবু কিংবা লিচু গাছ, এটা মাটি। এক্ষেত্রে কি করা হয়, গাছের কোন একটা শাখা, এটা একটা শাখা মনে করো, এটা একটা শাখা, এই শাখাটাকে দাবিয়ে এনে মাটির মধ্যে কিছুটা ধনুকের মতো বাঁকিয়ে দেওয়া হয়। তারপরে এই অংশে শক্ত কোনো পাথর বা ইট অথবা মাটির চাঙড় দিয়ে চাপা দেওয়া হয়, যাতে মাটি ঠেলে বাইরে না বেরিয়ে আসতে পারে। বেশ কয়েক সপ্তাহ পর দেখা যাবে যে এই জায়গা থেকে অস্থানিক মূল তৈরি হয়েছে। তখন এটা কেটে দেওয়া হয়, দিয়ে মাটি সহ এই মূলযুক্ত শাখাটাকে তুলে অন্য জায়গায় পুঁতে দেওয়া হয়। দিলে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ তৈরি হবে। মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ তৈরি হবে। দাবা পালন, ইংরেজিতে আমরা লেয়ারিং বলি, লেয়ারিং বলে থাকি। লাস্ট গুটি কলম, গুটি তৈরি করা হবে। গুটি কলম দিয়ে আজকে চ্যাপ্টারটা, আজকে পঠন পাঠনটা শেষ করব। গুটি কলম খুব কমন, আম, লিচু, সবেদা, কাঁঠাল, জাম গাছ, পেয়ারা গাছ, এদের ক্ষেত্রে গুটি কলমের সাহায্যটা বেশি নেওয়া হয়। এমনকি টগর গাছ, এক্ষেত্রে গুটি কলমের সাহায্য নেওয়া হয়। আমরা যে কলমের গাছগুলো নার্সারিতে দেখি, বেশিরভাগটাই গুটি কলমের মাধ্যমে তৈরি হয়েছে। এই গুটি কলমের ক্ষেত্রে কি করা হয়, এটা মাটি, এটা একটা শাখা, আবার এটা একটা শাখা। এখানে কি করা হয়, বর্ষার ঠিক আগে যে শাখাটা নিয়ে আমরা গুটি কলম করব, সেই শাখার কাণ্ড থেকে একটু সামান্য দূরে শাখাটার ছাল আমরা ছুরি দিয়ে ভালো করে চেঁচে দিই, দিয়ে গোবর এবং সার মাটির প্রলেপ দিই, দিয়ে চট দিয়ে এটা ভালো করে হালকা করে বেঁধে দেওয়া হয়। গুটি তৈরি হয়ে গেল। এবার কি করা হয়, উপরের শাখাতে একটা হাঁড়ি কিংবা কলসি রেখে দেওয়া হয়। এই হাঁড়ি বা কলসির মাধ্যমে টপ টপ করে জল যাতে পরে ওই গুটিতে সে ব্যবস্থা করে দেওয়া হয়। হাঁড়ি বা কলসি, এই হাঁড়ি বা কলসি, এই গুটির ভেতরে অস্থানিক মূল তৈরি হলে সে অস্থানিক মূলযুক্ত গুটি সহ শাখাটা উদ্ভিদের দেহ থেকে আলাদা করা হয়। করে যদি আমরা মাটিতে পুঁতে দিই, তাহলে তার থেকেও একই রকমের বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ তৈরি হবে। এটা যে গুটি কলমের মাধ্যমে কিছুক্ষণ আগে আমি বলেছি, আম, জাম, কাঁঠাল,
তারপরে পেয়ারা, সবেদা, লিচু, এই গাছগুলোর ক্ষেত্রে গুটি কলমের সাহায্যটা বেশি নেওয়া হয়। আজকে কৃত্রিম অঙ্কুরজননের মধ্যে শাখা কলম, জোর কলম, দাবা কলম, গুটি কলম এই পর্যন্ত আলোচনা করলাম। সময় খুব সংক্ষিপ্ত বলে আজকে শেষ করতে হচ্ছে।